প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ২০২৬ সালে যে সমস্ত শিক্ষার্থীরা অর্থাৎ স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু একাধিক গাইডলাইন প্রকাশ করেছে সংসদের তরফ থেকে। তো তোমাদের ২০২৬ সালে চতুর্থ সেমিস্টার অর্থাৎ ফাইনাল সেমিস্টার কিন্তু পরীক্ষা। সেক্ষেত্রে এখানে অসুস্থ পরীক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দেবে এবং তার মধ্যে তোমাদের এখানে কটা থেকে পরীক্ষা শুরু হবে, কটায় শেষ হবে, সমস্ত খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সংসদের তরফ থেকে কিন্তু ২৮ পৃষ্ঠার একটি গাইডলাইন বুক প্রকাশ করা হয়েছে। সেই গাইডলাইন বুকে কি বলা হয়েছে সমস্ত তথ্যটাই কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো আজকের এই ভিডিও থেকে কিন্তু অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। আমরা শুরুতেই জেনে নেব, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে WBCHSC এইচএস এক্সাম গাইডলাইন ২০২৬ অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৬ নির্দেশিকা। তো এই নির্দেশিকায় কি বলা হয়েছে? তো এই নির্দেশিকায় কিন্তু একাধিক তোমাদের গাইডলাইন এখানে জারি করা হয়েছে। সমস্ত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এখান থেকে এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য কিন্তু তোমরা জানতে পারবে এবং অনেক হেল্পফুল হবে এই ভিডিওটি। তো বলা হয়েছে এই নির্দেশিকাতে সেমিস্টার 4, সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং পুরাতন পদ্ধতি অর্থাৎ ওল্ড সিস্টেম উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কিত নিয়মাবলী রয়েছে। সহজ করে আপনাদের সামনে তুলে ধরছি। পোস্টে সবার শেষে আপনারা অফিসিয়াল গাইডবুক ও পিডিএফ পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নিজেরা দেখতে পারবেন। তো আমি কিন্তু মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি যেগুলো তোমাদের প্রয়োজন, এবং খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু তোমরা অফিসিয়ালে গাইডলাইন বুকটি কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারবেন। তো প্রথমত আমরা এখানে জেনে নেব পরীক্ষার সময়সূচি অর্থাৎ রুটিন। তো এইখানে আমরা উল্লেখ করেছি পরীক্ষার ধরন, তারিখ, সময় ও সময়কাল। ঠিক আছে। তো শুরুতেই আমরা এখানে উল্লেখ করেছি সেমিস্টার 4। তো সেমিস্টার 4-এ কী উল্লেখ আছে? বলা হয়েছে তোমাদের সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত কিন্তু পরীক্ষা থাকবে, নির্দিষ্ট সময় থাকবে 2 ঘন্টা। কিছু ভোকেশনাল, ভিজুয়ালি আর্টস এবং মিউজিক। তার আগে বলে রাখি তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে 12/2/2026 থেকে 27/2/26 পর্যন্ত। ঠিক আছে। এবং আর্টস এবং মিউজিক বিষয়ের জন্য সময়কাল থাকছে সকাল 10টা থেকে 11:15। তো এখানে নির্দিষ্ট তোমাদের 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা থাকছে। ঠিক আছে। এটা কিন্তু সেমিস্টার 4। এইবার আমরা সরাসরি দেখে নেব সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি। তো সেমিস্টার 3 সাপ্লিমেন্টারির ক্ষেত্রে কী বলা হয়েছে? এখানে কিন্তু বলা হয়েছে তোমাদের 12/2/2026 থেকে 27/2/2026 তারিখ পর্যন্ত তোমাদের এই পরীক্ষাটি চলবে। তো বলা হচ্ছে দুপুর 10টা থেকে দুপুর 2:15 পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। এখানে তোমাদের নির্দিষ্ট টাইম থাকবে, দুপুর 1টা থেকে দুপুর 2:15। এখানে কিন্তু 1 ঘন্টা 15 মিনিট তোমাদের সময় থাকবে। কিছু ভোকেশনাল, ভিজুয়ালি আর্টস এবং মিউজিক বিষয়ের জন্য সময়কাল থাকবে। এই সমস্ত সাবজেক্টের জন্য সময়কাল থাকবে কিন্তু 1টা থেকে 1:45। তো তোমাদের নির্দিষ্ট সময় থাকবে 45 মিনিটের। এই বিষয়গুলোর জন্য কিন্তু 45 মিনিট সময় থাকবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব পুরাতন পদ্ধতি অর্থাৎ ওল্ড সিস্টেম এইচএস। তো এই ওল্ড সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু 12/2/2026 থেকে 27/2/2026 তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে। তো বলা হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1:15 অর্থাৎ 3 ঘন্টা কিন্তু তোমাদের 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা থাকবে। এবং তারপরে কি বলা হয়েছে? তারপরে বলা হয়েছে শারীরিক শিক্ষা, ভিজুয়ালি আর্টস ও মিউজিক এর জন্য সময়কাল থাকবে 10টা থেকে 12টা অর্থাৎ 2 ঘন্টা কিন্তু সময় থাকবে। এই সাবজেক্টের জন্য কিন্তু 2 ঘন্টা সময় থাকবে। আদার্স ওয়াইজদের জন্য কিন্তু 3 ঘন্টা 15 মিনিট সময় থাকবে। ক্লিয়ার? এই পার্টটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা সরাসরি চলে আসবো উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা ও গাইডলাইন্স। তো প্রথমত এখানে কি বলা আছে? সাধারণ নির্দেশাবলী, তো অর্থাৎ জেনারেল ইনস্ট্রাকশন। তো এই জেনারেল ইনস্ট্রাকশনে তোমাদের কি বলা হয়েছে? তো এইখানে কিন্তু সরাসরি কিন্তু উল্লেখ করা আছে, বলা হয়েছে অ্যাডমিট কার্ড বিতরণ অর্থাৎ সেমিস্টার 4 এবং সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি পরীক্ষার অ্যাডমিট কার্ড শুধুমাত্র অনলাইনে দেওয়া হবে এবং প্রতিষ্ঠান প্রধানরা কাউন্সেলিং পোর্টাল থেকে ডাউনলোড করবেন। পুরাতন পদ্ধতির উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড অফলাইনে
অফলাইনে তোমাদের 28/1/2026 তারিখে বিতরণ ক্যাম্প থেকে দেওয়া হবে। তো তোমাদেরকে বলে রাখি, এই যে অ্যাডমিট কার্ড বিতরণ, তো সেমিস্টার 4 এবং সেমিস্টার 3 তার পাশাপাশি সাপ্লিমেন্টারি পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা শুধুমাত্র অনলাইনে পেয়ে যাবে এবং প্রতিষ্ঠান থেকেও তোমরা পেয়ে যাবে। প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশ্যে এখানে কিন্তু নির্দেশিকায় বলা হয়েছে পুরাতন পোর্টাল থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে এবং পুরাতন পদ্ধতির উচ্চ মাধ্যমিকের পরীক্ষার অ্যাডমিট কার্ড অফলাইনে কিন্তু 28/1/2026 তারিখে কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা ক্যাম্প থেকে বিতরণ করা হবে। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে কি বলা হয়েছে? তারপরেই বলা হয়েছে পরীক্ষার হলে প্রবেশ। তো পরীক্ষার হলে প্রবেশটা এখানে কি বলা হয়েছে? এখানে সরাসরি কিন্তু তোমাদের মাঝে বলা হয়েছে পরীক্ষার্থীরা বৈধ অ্যাডমিট কার্ড প্রতিষ্ঠানের প্রধান দ্বারা প্রতি স্বাক্ষরিত রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং নীল কালো কালির কলম ছাড়া প্রবেশ করতে পারবেন না। তো তোমরা যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে বা অনলাইন বা অফলাইন থেকে নিয়ে যাবে, সেই অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের প্রধান, যে প্রতিষ্ঠানের প্রধান হেডমাস্টার আছে তার কিন্তু স্বাক্ষর দরকার এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং নীল ও কালো কালির কলম ছাড়া কিন্তু উইদাউট প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, অবশ্যই তোমরা অ্যাডমিট কার্ডে প্রধান শিক্ষকের স্বাক্ষর করে নেবে। ঠিক আছে, এবং কিন্তু নীল ও কালো কালির একটি করে পেন নিয়ে যাবে। তারপরে কি বলা হয়েছে? অনুমোদিত সামগ্রী। তো অনুমোদিত সামগ্রী কি কি থাকছে সেটা আমরা দেখে নেব। তো এই অনুমোদিত সামগ্রীর মধ্যে বলা হয়েছে পরীক্ষার্থীরা স্বচ্ছ পাউচ, পেন্সিল, ইরেজার, রুলার, স্বচ্ছ জলের বোতল এবং স্বচ্ছ ক্লিপবোর্ড নিয়ে যেতে পারবে। কারো কাছ থেকে কিছু ধার করা যাবে না। অর্থাৎ এইগুলো কিন্তু তোমাদের ম্যান্ডেটরি নিয়ে যেতে হবে। তুমি যদি মন করো যে এইগুলো নিয়ে যেতে পারবে, কিন্তু কারোর কাছ থেকে কোনো রকম ধার করতে পারবেন না। যে তোমার নেই বলে অন্য থেকে ধার করবে, সেটা কিন্তু নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে যে কারোর কাছ থেকে কিন্তু তোমরা ধার করতে পারবে না। এবং এখানে নিষিদ্ধ সামগ্রীর কথা বলা হয়েছে প্রিন্টেড, লিখিত, টেক্সচুয়াল সামগ্রী, ক্যালকুলেটর, পুরাতন পদ্ধতি ছাড়া মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যামেরা, ব্যাগ বা অন্য কোনো ইলেকট্রনিক গেজেট সম্পূর্ণ কিন্তু নিষিদ্ধ। তো তোমাদের কিন্তু এখানে ইলেকট্রনিক গেজেট সম্পূর্ণ কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। তার পাশাপাশি ক্যালকুলেটর এবং প্রিন্টেড, লিখিত, টেক্সচুয়াল সামগ্রী, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যামেরা ইত্যাদি কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। তারপরে এখানে কি বলা হয়েছে? ক্যালকুলেটরের ক্ষেত্রে এখানে একটি কলম কিন্তু তোমাদের মাঝে উল্লেখ করা হয়েছে। যেহেতু এখানে বলা হয়েছে শুধুমাত্র পুরাতন পদ্ধতির পরীক্ষার্থীরা সাধারণত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তো অনেক ক্ষেত্রে তোমাদের হিসাবের কাজে লাগে ক্যালকুলেটর, সেটা কিন্তু এখানে ব্যবহার করতে পারবে পুরাতন পদ্ধতির মাধ্যমে। ঘড়ির কথাও কিন্তু এখানে বলা হয়েছে। কী বলা হয়েছে? ঘড়ি বলা হয়েছে পরীক্ষার্থীরা অ্যানালগ ঘড়ি অর্থাৎ স্মার্ট ওয়াচ নয় ব্যবহার করতে পারবে। যেমন তোমাদের নর্মাল যেসব ঘড়ি আছে সেই ঘড়িগুলো ব্যবহার করতে পারবে, স্মার্ট ওয়াচ বাদে যেসব ঘড়ি আছে সেই ঘড়িগুলো এক কথায় তোমরা ব্যবহার করতে পারবে। এবং রাফের কাজের জন্য কি বলা হয়েছে? তো রাফের কাজের জন্য বলা হয়েছে সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি পরীক্ষার রাফ কাজ, প্রশ্নপত্র, বুকলেট এবং সেমিস্টার 4 ও পুরাতন পদ্ধতির পরীক্ষার রাফ কাজ, উত্তর স্ক্রিপ্ট, বুকলেট করতে হবে। ওএমআর শিটে কোনো রাফ কাজ করা যাবে না। এখানে কিন্তু তোমাদের একটি বড় নির্দেশিকা জারি করা হয়েছে। এইখানে কিন্তু কোনো রকম তোমাদের উত্তরপত্রে ওএমআর শিটের কিন্তু কাজ করা যাবে না, রাফ কাজ করা যাবে না। এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে পরীক্ষার রাফ কাজ, প্রশ্নপত্র, বুকলেট এবং সেমিস্টার 4 পুরাতন পদ্ধতির পরীক্ষার রাফ কাজ, উত্তর স্ক্রিপ্ট, বুকলেট করতে হবে। তবে ওএমআর শিটে কিন্তু কোনো রকম রাফ কাজ করা যাবে না। ক্লিয়ার? তো এবার আমরা সরাসরি দেখে নেব 2 নম্বর কলম। তো 2 নম্বর কলমে কি উল্লেখ করা আছে? ভিডিওটা লং হলেও তোমরা ধৈর্য সহকারে দেখবে, অনেক উপকারিতা হবে এবং অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে। তো বলা আছে পরীক্ষার্থীদের এবং পরীক্ষা কর্মীদের রিপোর্টিং সময় কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। আমরা এখানে কার্যক্রম সেমিস্টার 4 ও পুরাতন পদ্ধতি উল্লেখ করেছি, সেমিস্টার 3 সাপ্লিমেন্টারিটা এখানে উল্লেখ করেছি। তো এখানে কি বলা হয়েছে পরীক্ষার্থীরা ভেন্যুতে রিপোর্ট করবে এবং সকাল 9টায় কিন্তু তোমাদের রিপোর্টিং টাইম, দুপুর 12:30 থেকে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হবে। এবার আমরা সরাসরি দেখে নেব এখানে প্রশ্ন ব্যাগ খোলা ও বিতরণ। তো সকাল 9:40 তোমাদের প্রশ্ন ব্যাগ খোলা ও বিতরণ হবে এবং দুপুর 12:40 থেকে সাপ্লিমেন্টারি 3 তোমার পরীক্ষা শুরু হবে। তারপরে এখানে কি বলা হয়েছে? নির্দেশিকায় বলা হয়েছে ইনভিজিলেটররা পরীক্ষার হলে প্রশ্ন
প্যাকেট খুলবেন পরীক্ষার্থীদের সামনে, অর্থাৎ তোমাদের যে প্রশ্নপত্র থাকবে সেটা কিন্তু তোমাদের সামনেই কিন্তু খুলবে সকাল 9:55 এবং সাপ্লিমেন্টারি 3 ক্ষেত্রে 12:55, ঠিক আছে। তারপরে এখানে কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে প্রশ্নপত্র উত্তর স্ক্রিপ্ট অর্থাৎ ওএমআর বিতরণ। তোমাদের মাঝে ওএমআর শিটটি কখন দেবে, সকাল 10টা থেকে দেবে এবং সেমিস্টার 3 ও সাপ্লিমেন্টারিদের কিন্তু দুপুর 1টার সময় কিন্তু দেওয়া হবে। ক্লিয়ার। তারপরে এখানে কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে সেন্টার ইনচার্জ ও সেন্টার সেক্রেটারি কাস্টোডিয়ান থেকে প্রশ্নপত্র সংগ্রহ করবেন সকাল 7:30 অর্থাৎ 7:30টার মধ্যে। এটা তোমাদের কাজ না, এটা কিন্তু সেন্টার ইনচার্জ থেকে স্কুলের কর্তৃপক্ষরা প্রশ্নপত্র কালেক্ট করবে, ঠিক আছে। ক্লিয়ার। এইবার আমরা চলে আসব 3 নম্বর কলমে কি উল্লেখ করা হয়েছে। তো 3 নম্বর কলমে কিন্তু এখানে বলা হয়েছে সরাসরি কি বলা হয়েছে, বলা হয়েছে আসন বিন্যাস সংক্রান্ত নির্দেশাবলী অর্থাৎ সিট অ্যারেঞ্জমেন্ট। তো এখানে নির্দেশনার বিষয় ও বিস্তারিত নিয়মাবলী এখানে কিন্তু উল্লেখ করা আছে। তো এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে, তো এখানে বলা হয়েছে ভেন্যু নির্বাচন ও দূরত্ব। তো ভেন্যু এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দূরত্ব এমন হতে হবে যাতে পরীক্ষার্থীরা সহজে পৌঁছাতে পারে, ঠিক আছে। তো তোমাদের পরীক্ষা সেন্টার কিন্তু খুব কাছাকাছি দেওয়া হবে, এটা কিন্তু তোমাদের সংসদের তরফ থেকে গাইডলাইনে বলা হয়েছে। তো এমন নির্দিষ্ট একটি ভেন্যু তোমাদেরকে দেওয়া হবে, অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাভারেজ 5 থেকে 7 কিলোমিটার বা 10 কিলোমিটার থেকে 15 কিলোমিটারের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষার্থীরা ভেন্যু রাখা হবে, ঠিক আছে। তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হচ্ছে সংস্থাপন। তো সংস্থাপনে কি বলা হয়েছে, তো বলা হচ্ছে এক স্কুলের পরীক্ষার্থীরা অন্য স্কুলে বা সেন্টারে পরীক্ষা দিতে যাবে, অর্থাৎ হোম সেন্টার নয়, ঠিক আছে। তো হোম সেন্টারে কিন্তু কোনো রকম পরীক্ষা হবে না। তোমাদের করোনা পিরিয়ডে হোম সেন্টারে পরীক্ষা হয়েছিল, তোমরা সকলে জানো। এবার কিন্তু কোনো রকম হোম সেন্টারে পরীক্ষা নয়, এক স্কুল থেকে অন্য স্কুলে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে যেতে হবে। তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে আসন বিন্যাস পদ্ধতি। তো আসন বিন্যাস পদ্ধতিটা কী জিনিস, অর্থাৎ সিট অ্যারেঞ্জমেন্ট। তো বলা হচ্ছে পরীক্ষার্থীদের রোল নাম্বার অনুসারে এস প্যাটার্নে বা এস প্যাটার্ন করতে হবে, যেমনটা 3য় সেমিস্টার রয়েছে। অর্থাৎ তোমাদের রোল নাম্বার অনুযায়ী কিন্তু এস প্যাটার্নে পরীক্ষার হলে কিন্তু তোমাদের বসাবে, ঠিক আছে। তারপরে কি বলা হয়েছে, তারপরে কিন্তু বলা হয়েছে, তারপরে তোমাদের বলা হচ্ছে বেঞ্চের পরীক্ষার্থীদের সংখ্যা। তো প্রতি বেঞ্চে কিন্তু 2 জনের বেশি পরীক্ষার্থীরা বসতে পারবে না, অর্থাৎ প্রতিটি বেঞ্চে কিন্তু 2 কোণায় 2 জন করে বসতে পারবে, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে পুরাতন পদ্ধতির পরীক্ষার্থীদের কি বলা হয়েছে, বলা হচ্ছে পুরনো প্যাটার্নের পরীক্ষার্থীদের জন্য অবশ্যই আলাদা ঘর এবং সেমিস্টার 4 এর পরীক্ষার্থীদের জন্য আলাদা আলাদা কক্ষ বরাদ্দ করতে হবে। তারা কোনো অবস্থাতে সাথে একই ঘরে বসতে পারবে না, অর্থাৎ পুরনো পরীক্ষার্থীদের জন্য কিন্তু আলাদা ঘর রাখা হবে এবং নতুন পরীক্ষার্থীদের জন্য কিন্তু আলাদা ঘর রাখা হবে। কোনো পরীক্ষার্থীরা পুরনো নতুন কিন্তু এক ঘরে বসতে পারবে না, এটা কিন্তু সংসদের নির্দিষ্ট নিয়মাবলী বা নির্দিষ্ট নিয়মে উল্লেখ করা আছে। বলা আছে CWSN পরীক্ষার্থীদের ক্ষেত্রে বলা আছে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীরা এবং অসুস্থ পরীক্ষার্থীদের জন্য উপযুক্ত ইনভিজিলেশন সহ আলাদা কক্ষে বসার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ যে সমস্ত পরীক্ষার্থীরা অসুস্থ আছেন বা শারীরিক অক্ষমতা আছেন তাদের জন্য কিন্তু আলাদা সুব্যবস্থা আছে, ঠিক আছে। তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হচ্ছে ভেন্যুর প্রয়োজনীয় সুবিধা। তো ভেন্যুর প্রয়োজনীয়, ভেন্যু বলতে তোমাদের নির্দিষ্ট একটি স্থানের নাম বোঝাচ্ছে। তো বলা হচ্ছে প্রতিটি ভেন্যুতে পর্যাপ্ত পানীয় জল, বিদ্যুৎ, পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা শৌচাগার এবং সুরক্ষিত সীমানা প্রাচীরের ব্যবস্থা থাকতে হবে। অর্থাৎ সংসদের নির্দিষ্ট স্পষ্ট গাইডলাইনে কিন্তু উল্লেখ করা আছে, অর্থাৎ প্রতিটি কক্ষে কিন্তু তোমাদের জল ও বিদ্যুৎ, পুরুষ ও মহিলাদের কিন্তু আলাদা আলাদা শৌচাগার রাখার কথা বলা হয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব 4 নম্বর কলমে। তো 4 নম্বর কলমে বলা হয়েছে প্রশ্নপত্র উত্তর স্ক্রিপ্ট এবং ওএমআর শিট সংক্রান্ত নির্দেশাবলী। তো এখানে কি বলা হয়েছে, তোমাদের বলা হচ্ছে প্রশ্ন প্যাকেটের রং, অর্থাৎ সেমিস্টার 4 সাদা কাপড়ের ব্যাগ। সেমিস্টার 4-এ কিন্তু তোমাদের সাদা কাপড়ের ব্যাগ থাকবে এবং সেমিস্টার 3 সাপ্লিমেন্টারিদের কিন্তু হলুদ অর্থাৎ ইয়েলো কাপড়ের ব্যাগ থাকবে এবং পুরাতন পদ্ধতি যে নীল অর্থাৎ নীল কাপড়ের ব্যাগ থাকবে, ঠিক আছে। তারপরে কি বলা হয়েছে, বলা হয়েছে উত্তর স্ক্রিপ্টের পাতা। তো উত্তর লেখার জন্য পুরাতন পদ্ধতির পরীক্ষার্থীদের 8 পাতার উভয় দিক মিলিয়ে 16 পাতা এবং সেমিস্টার 4 পরীক্ষার্থীদের 12 পাতার উভয় দিক মিলিয়ে 24 পাতা
খাতা দেওয়া হবে। সেমিস্টার 4 পরীক্ষার জন্য লুজ সিটের কোনো ব্যবস্থা থাকবে না। তো তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু তোমাদের যারা যে সমস্ত পুরাতন পরীক্ষার্থীরা আছো তাদের ক্ষেত্রে কিন্তু 8 পাতার উভয় দিক মিলিয়ে 16 পাতার একটি উত্তরপত্র দেওয়া হবে। তারপরে সেমিস্টার 4 পরীক্ষার্থীর জন্য 12 পাতার উভয় দিক মিলিয়ে 24 পাতার একটি উত্তরপত্র দেওয়া হবে। তো সেমিস্টার 4 পরীক্ষার জন্য কিন্তু কোনো রকম লুজ সিটের কোনো ব্যবস্থা থাকবে না এই বছর থেকে। ক্লিয়ার? এবং গোপনীয়তার ক্ষেত্রে কি বলা হয়েছে? তো গোপনীয়তার ক্ষেত্রে এখানে কি সরাসরি কি বলা হয়েছে? তো বলা হয়েছে সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি পরীক্ষা সিল করা প্রশ্নপত্রের ব্যাগে দুপুর 12:40 খোলার কথা এবং ততক্ষণ পর্যন্ত সেগুলো তালা চাবিসহ ভেন্যু সুপারভাইজার গোপন ঘরে সুরক্ষিত থাকবে। কোনো সিল করা প্রশ্নপত্রের প্যাকেট গোপন ঘরে খোলা যাবে না, শুধুমাত্র ইনভিজিলেটর পরীক্ষার হলেই খুলবেন। তো এখানে কিন্তু তোমাদের বলেছে সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের সামনেই কিন্তু তোমাদের সামনেই কিন্তু সেই সিল প্যাকেটটি খুলবে, সেরকম নির্দেশ কিন্তু এখানে বলা হয়েছে। ক্লিয়ার? তারপরে 5 নম্বর কলমে কি বলা হয়েছে? তো 5 নম্বর কলমে কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা আছে উপস্থিতির রেকর্ড, অর্থাৎ রেকর্ড অফ অ্যাটেন্ডেন্স। তো বলা হয়েছে কাউন্সিল একটি অনলাইন পোর্টাল আপলোড করবে যেখানে ভেন্যু সুপারভাইজাররা অনুপস্থিত পরীক্ষার্থীদের নামে এবি চিহ্নিত করবে। ক্লিয়ার? তো এবি চিহ্নিত করবে, অনুপস্থিত যারা পরীক্ষা দেবে না, অনুপস্থিত আছেন তাদের যে চিহ্নিতটা করবে এবি দিয়ে চিহ্নিত করবে। তারপরে বলা হচ্ছে উপস্থিত হার অর্থাৎ ইনভিজিলেটরদের তত্ত্বাবধানে রেকর্ড করতে হবে এবং পরীক্ষার শেষে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে জমা দিতে হবে। ঠিক আছে? তো কতটা প্রার্থীরা অনুপস্থিত আছে সেটা কিন্তু তারা ইনভিজিলেটর অর্থাৎ পরীক্ষার্থীর যারা শিক্ষক আছে তারা কিন্তু সেটা রেকর্ড করবে, রেকর্ড করে কিন্তু এটা তাদের জমা দিতে হবে। এটা কিন্তু তাদের কাজ। ঠিক আছে? তারপরে এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে পরীক্ষার দিন অন্য কেন্দ্র থেকে আসা পরীক্ষার্থীদের উপস্থিত রেকর্ড অর্থাৎ অ্যাপ্রিডেট ফর্ম সেন্টার নম্বর এবং স্থানান্তরিত ট্রান্সফার ফর্ম সেন্টার নম্বর উল্লেখ করে আলাদা আলাদাভাবে রেকর্ড করতে হবে। এগুলো কিন্তু শিক্ষক মহাশয়ের কাজ। এবার আমরা সরাসরি চলে আসবো 6 নম্বর কলমে। 6 নম্বর কলমে কি বলা হয়েছে? বলা হয়েছে অসুস্থ ও CWSN পরীক্ষার্থীদের পরীক্ষা। তো এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে কোনো পরীক্ষার্থীদের যদি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র থেকে পরীক্ষা দিতে বাধ্য হয় তবে সেন্টার ইনচার্জ ভেন্যু সুপারভাইজার পরীক্ষার ব্যবস্থা করবেন এবং পরীক্ষার্থীদের জন্য লেখক বা ব্যাখ্যাকারী নিয়োগের অনুমতি কাউন্সিলরে দিতে পারে। অনুমতিপত্র অনলাইনে আবেদনের মাধ্যমে জেনারেট করা হবে। তো কোনো পরীক্ষার্থীরা যদি খুবই অসুস্থ হয়ে যায় তাদের জন্য কিন্তু হাসপাতালে পরীক্ষার সুব্যবস্থা করা হবে, তবে সেন্টার ইনচার্জ কিন্তু ভেন্যুটা ঠিক করবে। ঠিক আছে? তারপরে ওই প্রশ্নপত্র কিন্তু অনলাইনের মাধ্যমে জেনারেট করতে পারবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব উত্তরপত্রের স্ক্রিপ্ট অর্থাৎ ওএমআর শিট জমাদান ও পূরণ। তো ওএমআর শিট জমাদান ও পূরণের ক্ষেত্রে কি বলা হয়েছে? তো এখানে সরাসরি কি বলা হয়েছে? বলা হয়েছে পরীক্ষার শেষে ইনভিজিলেটরদের কাছ থেকে ভেন্যু সুপারভাইজার লিখিত উত্তর স্ক্রিপ্টটি ওএমআর শিট সংগ্রহ করবেন। এটা কিন্তু মাস্টারমশাইদের কাজ এবং তারপরে এগুলো তোমাদের দরকার নেই। তো এইখানে আরেকটি 8 নম্বর কলমে কি বলা হয়েছে? তো 8 নম্বর কলমে বলা আছে কাউন্সিলের সিল করা ব্যাক পূরণ। তো সেন্টার ইনচার্জ সেন্টার সেক্রেটারি প্রতিদিনের লিখিত উত্তর স্ক্রিপ্টটা কিন্তু ওএমআর শিটের সিল করা প্যাকেটগুলো রেলওয়ে পার্সেলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। তো এইগুলো কিন্তু তোমাদের কাজ নয়, এগুলো শিক্ষক মহাশয়ের কাজ। এখানে কিন্তু একটি ফি কথা বলা হয়েছে, কেন্দ্র অনুমোদন এবং কেন্দ্রিক ফি। সেই ফিটা কি বলা হয়েছে? তো সেই ফির কথাটা এখানে উল্লেখ করা আছে। সরাসরি বলা হয়েছে পরীক্ষার্থীদের প্রতি মোট পরীক্ষা চার্জ অর্থাৎ সেন্টার গ্র্যান্ট এবং সেন্টার ফি সহ সংগ্রহ করা হবে। সেমিস্টার 4দের ক্ষেত্রে 250 টাকা এবং সেমিস্টার 3 সাপ্লিমেন্টের ক্ষেত্রেও 250 টাকা এবং পুরাতন পদ্ধতির এইচএস ল্যাব বেসড 250 টাকা এবং নন ল্যাব বেসড 211 টাকা, স্পেশাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 240 টাকা। তো এখানে কিন্তু বলা হয়েছে পরীক্ষার মোট পরীক্ষার চার্জ থেকে কাউন্সিলের প্রাপ্য নোট ফি বাদ দিয়ে অবশিষ্ট অর্থ প্রতিষ্ঠান কর্তৃক সংগৃহীত হবে। সেন্টার গ্র্যান্ট এবং সেন্টার ফি মোট পরিমাণ সেন্টার সেক্রেটারির কাছে জমা দিতে হবে। এগুলো কিন্তু তোমাদের কাজ নয়, এগুলো হচ্ছে শিক্ষক মহাশয়ের কাজ। তো আমি কিন্তু মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরেছি। এখানে কিন্তু একটি অফিসিয়াল নোটিশও আছে। এই অফিসিয়াল নোটিশটা তোমরা কিন্তু PDF আকারে ডাউনলোড করে A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য তোমরা জেনে নিতে পারবে। আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে সুস্পষ্টভাবে তুলে ধরলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।